কতটা পূরণ হলো? বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে আজকের বাজেট নতুন কি দিশা দেখাবে? 12 লক্ষ টাকা অবধি বার্ষিক আয়ে আয়কর ছাড়ে মধ্যবিত্ত আপাতত স্বস্তি পেলেও এবারের বাজেট আপামর দেশবাসীর প্রত্যাশা কতটা পূরণ করলো? 2025 সালের বাজেটে কোন কোন সেক্টরে গুরুত্ব দেওয়া হয়েছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাজেটের প্রাপ্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে এই মুহূর্তে দিল্লি থেকে আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ মাহাতো। স্বাগত অরবিন্দজি আপনাকে আমার আজকের অনুষ্ঠানে। নমস্কার। অরবিন্দজি, প্রধানমন্ত্রী বলছেন ঐতিহাসিক বাজেট, এ যাবৎকালে মধ্যবিত্তের জন্য এ ধরনের বাজেট আর দেশবাসী দেখেনি। আপনি কি মনে করেন, কেমন হলো বাজেট? এই বাজেটে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি এখন চর্চার বিষয় হয়েছে মধ্যবিত্ত ক্লাস, বিশেষ করে চাকুরিজীবী ব্যক্তিদের জন্য। তো ইনকাম ট্যাক্সের স্ল্যাবে যে ছাড় দিয়েছে, বিগত আমরা জবে থেকে এটা নিয়ে আলোচনা করছি, আমি এস এ ডেভেলপমেন্ট প্রফেসর হিসেবে, তখন পর্যন্ত এরকম ধরনের বাজেটের স্ল্যাবে, ইনকাম ট্যাক্সের স্ল্যাবে ছাড় তো দেখতে পাইনি। আচ্ছা, তার মূল কারণ অনেকে চর্চায় হয়তো চলে এসছে কি প্রায় 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম, তো আপনি যদি স্ল্যাব দেখেন, কি আমরা ইকোনমিক্যালি উইকার সেকশনের স্ল্যাব দেখি, তো 8 লাখের নিচে যারা কাজ মানে ইনকাম করে বছরে, তাদেরকে আমরা লোয়ার ইকোনমি গ্রুপে ধরি, বছরে 8 লাখের নিচেই। তো 8 লাখের উপরে বলতে এটা 9 লাখ হতে পারতো, 10 লাখ হতে পারতো, কিন্তু বাজেটে 12 লাখ পর্যন্ত ইনকাম যারা করবে তাদেরকে জিরো ট্যাক্স দিতে হবে, তাদেরকে কোনো ট্যাক্সই দিতে হবে না। ইভেন তাদের এডুকেশন সেস যেটা 4% সেটাও দিতে হবে না। আচ্ছা, এটাকে আরো যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ধরি, তো প্রায় 13 লাখ টাকা। তো ইটস এ হিউজ জাম্প। আমি বলবো আজ পর্যন্ত কোনো সরকার দেয়নি। আজ পর্যন্ত আমরা 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, এই বছর এইবারেও যারা সাধারণ যারা 13 লাখের বেশি, 12 লাখের বেশি ইনকাম করবে তাদের জন্য 4 লাখ পর্যন্ত ছাড় আছে। আমরা এই প্যাটার্ন থেকে সরে গিয়ে একটা দেখছিলাম, যবে থেকে জিএসটি এসছে আমাদের দেশে, তবে থেকে এরকম একটা ডিমান্ড চলছিল দেশে। আচ্ছা, কি সরকার যখন জিএসটির মাধ্যমে একটা ব্যক্তির কাছ থেকে ডুয়েল ট্যাক্সেশন হচ্ছে, আমি ইনকামের সময় ট্যাক্স দিচ্ছি এবং ক্রয় করার সময় দিচ্ছি, করতে যাচ্ছি তখন ট্যাক্স দিচ্ছি। তো এই ক্ষেত্রে সবথেকে বেশি যে লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস বা নিম্ন যারা অর্থনৈতিক অবস্থায় রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে, তাদের মধ্যে ট্যাক্সেই প্রচুর টাকা চলে যায়। আর সব থেকে বেশি এর মধ্যে সার্ভিস হোল্ডাররা, যাদের ট্যাক্স কে বলবো কোন রকমের তাদের গ্যাপ করার বা কোন ধরনের হাইড করার কোনো অপশনই নেই, ট্যাক্স তাকে দিতেই হয়। তো যারা চাকরিজীবী তাদের জন্য এটা একটা বিশাল প্রাপ্তি এই বছরের ট্যাক্সেশনে। এটা একদম। অরবিন্দজি, আমি অবশ্যই এখানে ভার্চুয়ালি যেহেতু আমরা টক শো করছি, সেখানে আমাদের এই মুহূর্তে আর কোনোভাবে দেখানোর বা ভার্চুয়ালি এই মুহূর্তে দেখানোর কোনো সুযোগ নেই, তবুও আমরা একটু মুখে মুখে আপনার থেকে ছোট্ট করে জানবো, এই যে 12 লাখ টাকা অবধি ট্যাক্সেশনের উপর এক্সাম্পশন দেওয়া হয়েছে, যে 12 লাখ টাকা অবধি কোনো ধরনের কর লাগছে না, আয়কর লাগছে না, কিন্তু তারপরে বলা হচ্ছে 0 থেকে 4 লাখ অবধি কোনো নীল, তারপর 4 থেকে 8 লাখ অবধি 5%, 8 থেকে 12 লাখ অবধি 10% ট্যাক্সের ব্যাপার রয়ে গেছে। এটা যাদের 12 লাখের ওপরে হবে, তাহলে কি ওদের 4 লাখ টাকা থেকেই ট্যাক্স দিতে হবে? ইয়েস, এটাতে ক্যালকুলেশন করলেও আমি যদি একটা 15 লাখের ক্যালকুলেশন করেছি সবার সুবিধার জন্য, আচ্ছা, যদি কারো 15 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে কিন্তু সে স্ল্যাবে পড়ছে, যেটা ওই 0 to 4 এর স্ল্যাব, 4 থেকে 12, 8, 12 স্ল্যাব, এই স্ল্যাব 12 থেকে 16 এর মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কেননা 12 লাখ টাকার 1 টাকা বেশি হলেও দে কামস আন্ডার দিস স্ল্যাব। আচ্ছা, তো 12,75,000, কেননা স্ট্যান্ডার্ড ডিডাকশনে 75,000 ছাড় দেওয়া হয়েছে, তো 13 লাখ টাকার যদি 1 টাকাও কারো বেশি হয়, দে কামস আন্ডার দিস স্ল্যাব। তাতেও একটা বিশাল জাম্প দেখা গেছে। আমি 15 লাখ টাকা মনে করুন কারো ইনকাম, তার ক্ষেত্রে ক্যালকুলেশনটা করেছি, তো 15 লাখ টাকা যদি ইনকাম হয়, তাহলে তাকে আগে ট্যাক্স দিতে হচ্ছিল, এখন পর্যন্ত আমাদের যে ট্যাক্স রিজিম রয়েছে, নিউ ট্যাক্স রিজিমের যেটা ধরন, সেখানে 1,40,000 টাকা। আচ্ছা, আচ্ছা, 15 লাখ টাকা যদি কারো বছরে ইনকাম হচ্ছিল, তাহলে বছরে তাকে ট্যাক্স দিতে হচ্ছিল 1,40,000 টাকা। আচ্ছা,
এখন এই যে নতুন স্ল্যাব করা হয়েছে 0 to 4, তাকে ট্যাক্স দিতে হবে 1,05,000 টাকা। আচ্ছা, মানে 35,000 এর 35,000 টাকা তার কমে যাচ্ছে। এইরকম ভাবে স্ল্যাব যাদের আরো বেশি, আমি তো 15 লাখের ক্যালকুলেশন বলছি, যাদের 24 লাখ ইনকাম, যাদের 30 লাখ ইনকাম, তাদের ক্ষেত্রেও এই স্ল্যাবটা ওই রকম ভাবেই আগের তুলনায় ট্যাক্সেশন অনেকটাই কম পড়বে। ওকে, অরবিন্দ জি, হ্যাঁ বলুন। কারণ একটাই বলবো, সেটা হচ্ছে 12 লাখ। কেননা আজকের দিনে যদি দেখেন কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রয়েছে, মানে সব থেকে গ্রুপ A1 সার্ভিস, ঠিক আছে, যারা আইএস অফিসার রয়েছে, যারা ইনিশিয়াল স্টেজ অফ আইএস অফিসারও যারা স্যালারি ঢুকছে, তাদেরও বেসিক হচ্ছে 54,000। আচ্ছা, ঠিক আছে না? তো তাদেরও স্যালারি 12 লাখ ক্রস করে না ইনিশিয়াল স্টেজে। ওকে, আমরা অরবিন্দ জি আমরা পেয়ে গেছি একটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে 12 লাখ এবং 12 লাখের নিচে যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবগুলো কি কারণে। এখন কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে বাজারের ডিমান্ড বাড়ানোর জন্য, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য এই 12 লাখ টাকা অবধি করে ছাড় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাজারের ডিমান্ডটাই বা কেন কম ছিল, আর এই যে ট্যাক্সটা যেটা ফরগো করা হচ্ছে, যেটাকে দিতে হবে না, এই টাকাটা যে সরকারের যে ঘাটতি হবে, সেই টাকাটা সরকার কোথা থেকে উঠাবে? সরকারের বক্তব্য হচ্ছে কি, যখন মানি রোল করবে, এমএসএমই স্টার্টআপে আপনি যদি দেখেন সবথেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে কি স্টার্টআপ কিভাবে বাড়বে। আচ্ছা, প্রায় আইআইটি গুলোকে 5,000 কোটি টাকা এক্সট্রা নতুন আইআইটি গুলোকে এস্টাবলিশ করা, ইনোভেশনের জন্য, স্টার্টআপ মডেলের জন্য ইনভেস্টমেন্ট করা হচ্ছে। তো বেসিক্যালি সরকার যেটা ভাবছে কি, আমি ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স থেকে যে টাকা পাচ্ছিলাম, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে তার থেকে বেশি টাকা পেয়ে যাব। আচ্ছা, মানে আমি যে আগে যেটা বলছিলাম কি জিএসটি তে আমার কাছ থেকে ডুয়েল ট্যাক্স নিচ্ছে সরকার, একটা জিএসটি এর মাধ্যমেও দিতে হচ্ছে আমাকে ট্যাক্স, প্লাস আমার সার্ভিস ট্যাক্স আমাকে দিতে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো আমার ইনডাইরেক্ট ট্যাক্সটা যখন আমার এক্সপেন্ডিচার প্যাটার্ন বাড়বে, তখন আমার ইনডাইরেক্ট ট্যাক্সটা সরকারের কাছে যাবে এবং তার ফলে ওভারঅল সরকারের রেভিনিউ আমার বাড়বে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যদি ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে দেখি, তাহলে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে হচ্ছে কি আমার ব্যয় ক্ষমতা কতটা। আচ্ছা, আমার ব্যয় করার ক্ষমতাটা যদি বেড়ে যাচ্ছে ট্যাক্স কমার জন্য, তাতে ইন্ডিভিজুয়াল সেক্টরে লাভ আছে। আর যদি 2047 এর মধ্যে ভারতবর্ষ মানে নিজের অর্থনৈতিক হিসাবে বিকশিত দেশ হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চাইছে, তাহলেও এটা খুব দরকার কি আমাদের এক্সপেন্ডিচারের ক্যাপাসিটিটা বেড়ে যাওয়া। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, একটা গরিব মানুষ থেকে শুরু করে সবার এক্সপেন্ডিচার ক্যাপাসিটিটা বাড়ানো দরকার। ওকে, এখন সেটার জন্য অরবিন্দ জি, এই যে বলা হচ্ছে যে যারা ট্যাক্স পেয়ার, এখন বলছে ভারতবর্ষে 10 কোটি 40 লক্ষর মতো ইনকাম ট্যাক্স ফাইল করেন এবং তার মধ্যে 2 কোটি সামথিং বোধহয় ট্যাক্স যাদের ট্যাক্সেবল। এখন কথা হচ্ছে যে এই যে 140 কোটির মধ্যে শুধু 2 কোটি যদি ট্যাক্সেবল হয়, তাহলে তাদের ছাড় দিয়ে, আমি ধরে নিলাম যে সবাইকেই এখানে ওরা সবাই সুবিধা পাবে এই ট্যাক্স ছাড় দেওয়াতে, কিন্তু আপনি যেটা বলছেন যে ইনডাইরেক্ট ট্যাক্স মানে জিএসটি থেকে সরকার তুলে নেবে, তাহলে দরিদ্র সীমার নিচে যারা রয়েছে বা নিম্নবিত্ত যারা, তাদের কি সুবিধা হলো? তারা তো তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স দিতেই হচ্ছে, আর তারা তো ট্যাক্স এক্সাম্পশনের কোনো ব্যাপার নেই না। এটা ম্যাটারটা হচ্ছে রোল অফ মানি। একটা যার কাছে ক্যাপিটালটা আছে, তার কাছ থেকে পকেট থেকে যদি টাকাটা বেরোয়, তাহলে মার্কেটে যদি কিছু পারচেজ করে, আজকে মনে করুন আমাদের আনঅর্গানাইজ সেক্টর থেকে যে পারচেজ হবে, ঠিক আছে না, যেখান থেকে ছোট ছোট বাজারের যে বাজারগুলোর যে অর্থনৈতিক অবস্থাটা চাঙ্গা হবে, সেটা থেকে নিম্ন মধ্যবিত্তই সব থেকে বেশি লাভবান হবে। বা নিম্নবিত্ত যারা রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, তাদের লাভ হবে, কেননা কনজাম্পশন আমার বাড়বে। কনজাম্পশন আমার বাড়লে তাদের যে প্রোডাক্টটা, সেটার ভ্যালু বাড়বে। এবং এটাকে সব থেকে বেশি বুস্ট আমি বলবো, সব থেকে বেশি যেটা দেওয়া হয়েছে এক্সপোর্টের উপর, এবারে প্রথমবার বাজেটে সব থেকে বেশি লক্ষ্য করা হয়েছে কি এক্সপোর্ট ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়। আমরা যদি দেখি কি, মনে করুন ত্রিপুরার কনটেক্সটেও আমি দেখেছি অনেক বছর অনেক কিছু আছে, কিন্তু এগুলো এক্সপোর্ট কিভাবে হবে, তার চ্যানেল কি হবে, তার কেওয়াইসি ফর্ম এত লম্বা কি, আমদানি রপ্তানির যে ব্যবসা, এই ব্যবসাটাতে ফর্মাল ওয়েতে কিভাবে ঢুকবে, এইটাতে ছোট ছোট ব্যবসায়ীরা ঢুকে উঠতে পারছে না। তার ফলে ছোট প্রোডাক্ট তৈরি হলেও সেই প্রোডাক্টটা বিদেশে রপ্তানি করার মতো ক্যাপাসিটি তৈরি হচ্ছে না। তো এখন এই বাজেটে এটার উপর একটা বিশাল ফোকাস দেওয়া হয়েছে কি আমাদের এক্সপোর্ট বিজনেসটাকে কিভাবে গ্রোথ করা হবে, সেটাকে লক্ষ্য রাখা। ওকে, এখন অনেকেই বলছেন যে বিগত কয়েক বছর ধরে এই যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমছে
এবং কর্পোরেটদের সুবিধা করার জন্য সরকার অনেক চেষ্টা করছে কর্পোরেটরা যাতে আসে, কিন্তু সেই সুবিধা নিয়ে কর্পোরেটরা প্রফিট করছে, কিন্তু এমপ্লয়ীদের বেতন কিন্তু সেই অর্থে বাড়ছে না, মজুরি কিন্তু বাড়ছে না। তো তাতে কি হচ্ছে? তাতে কি বাজারের ডিমান্ড বাড়বে? কারণ এমপ্লয়ীদের এখন সরকার যে টাকাটা ছাড় দিচ্ছে বা 12 লাখ টাকা অবধি যাদের রোজগার হবে তারা যখন এই ট্যাক্স এক্সেমশন পাবে, যে টাকাটা সেটা 70,000 বা 80,000 টাকা যেটা হোক, যেটা বাঁচবে, সেটা কি তারা সেভিংসে রাখবে নাকি তারা সেটা বাজারে এক্সট্রা খরচ করবে বলে মনে করে? না না, বাজারে তো খরচ হবেই। তার কারণ হচ্ছে আরেকটা, যেটা প্রথম প্রশ্নটা তুলেন আমি সেটার উপর বলতে চাইছি কি প্রাইভেট সেক্টরে কি ওয়েজ রেট আমার বাড়ছে কিনা। এখানে দুটো ক্যাটাগরি। এটা যদি এর আগের দিনের ইকোনমিক সার্ভে অফ রিপোর্টে দেখেন তাহলে দেখাচ্ছে কি 8% লোক আছে যারা মাত্র ভারতবর্ষে যারা যে ধরনের কোয়ালিফিকেশন অর্জন করেছে সে অনুসারে স্যালারি পাচ্ছে। আচ্ছা, around 91% population are not getting salary according to their qualification. Okay. Now, এই যে ইকোনমিক সার্ভে যেটা ইয়েস্টারডে যেটার উপর প্লেস করা হয়েছে, ঠিক আছে, ইকোনমিক সার্ভে রিপোর্ট, তাহলে 91% আমার কাছে এমন লোক আছে যারা অ্যাকচুয়ালি যে ধরনের স্যালারি পাওয়া উচিত ছিল সে ধরনের স্যালারি পাচ্ছে না। এখন সেটা কিভাবে পেতে পারে? is there any possibility কি প্রাইভেট সেক্টরকে কম্পালশন করে দেওয়া কি তোমাকে স্যালারি এটা দিতে হবে, or there is a provision ক্রিয়েশন করা কি স্কিলটাকে সেই সেটে নিয়ে যাওয়া? তার জন্য যদি দেখেন তো গভর্নমেন্টের অ্যানাদার যে অ্যাপ্রোচটাই সেটা হচ্ছে এক্সপোর্ট এন্ড স্কিল। যদি স্কিল সেটটা বাড়ে, আজকেও আমরা বলছি কি ওয়ার্ল্ডের টপ 200 ইউনিভার্সিটির মধ্যে ভারতবর্ষের কোন ইউনিভার্সিটি আসছে? আইআইটি থেকে শুরু করে এইমস থেকে শুরু করে কেউ আসছে না কেন? তার মানে হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশনের যে ধরন ইন্টারন্যাশনালি এস্টাবলিশ হয়ে রয়েছে আজকের দিনে, সেই জায়গাটা আমরা ছুঁতে পারছি না। একটা ইঞ্জিনিয়ার যে কোয়ালিটি নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল সেই ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিস তার মধ্যে পাওয়া যাচ্ছে না। প্রাইভেট কলেজগুলো থেকে শুরু করে যে ধরনের তারকে টেকনোলজি সেটা পর্যাপ্ত নয় মার্কেট অনুসারে। আচ্ছা, তাহলে মার্কেট অনুসারে যদি হয় তাহলে অটোমেটিক আমি যাকে আজকে বলছি কি আন্ডার ভ্যালু দেওয়া হচ্ছে, ওয়েজ রেট ইজ মানে 8% মাত্র 8 মাত্র পপুলেশন আর গেটিং দ্য প্রপার স্যালারি। তার মানে এটা বাড়ছে না, তার মানে স্কিলটাও আমাকে কম্পারিজনে নিয়ে যেতে হবে অ্যাকর্ডিং টু দ্য পার উইথ দ্য ইন্টারন্যাশনাল লেভেল। ওকে, এখন তাহলে এটার একমাত্র দুটো উপায় যেটা আমি বলেছিলাম কি আমার প্রোডাক্টিভিটি বাড়ানো, স্টার্টআপ বাড়ানো, এন্টারপ্রেনারকে ক্রিয়েট করা। সার্ভিস সেক্টর প্রোভাইডিং এ সার্ভিস থেকে আমার যেটা হচ্ছে এন্টারপ্রেনার যদি স্টার্টআপ হয় তাহলেই জিডিপির গ্রোথ হবে। এখনো দেখুন প্রজেকশন ইকোনমিক সার্ভে রিপোর্ট কালকে এটাই দিয়েছে কি আমাদের ইকোনমিক জিডিপি যে গ্রোথ রেট হবে সেটা অ্যারাউন্ড 7%। ওকে, এখন 7% এ 5 ট্রিলিয়ন আমরা টাচ করতে পারি। এটা আজকের দিনে অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে। না, এখন এই গ্রোথ রেটটাকে ধরতে হলে প্রোডাকশন বাড়াতে হবে। আর প্রোডাকশনটা কিভাবে বাড়বে না, আপনি যদি এক্সপোর্ট করতে পারেন, যদি পারচেজ ক্যাপাসিটি মানুষের বাড়ে, যদি আমার যে প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে তার মধ্যে টেকনোলজি ইনভেনশন হয়। ওকে, এখন এই যে 7% গ্রোথ রেট আপনি বলছেন, 7% গ্রোথ রেটে অনেকেই বলছেন যে না আপনার হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, প্রশ্ন শোনা যাচ্ছে না একদম। পিসিআর একটু নজর দিতে বলবো, বা অরবিন্দজি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন না। অরবিন্দজি, অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনি থাকুন, লাইনে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। আজ বাজেটের মূল যে ফোকাস পয়েন্ট হয়ে গেছে সেটা 12 লক্ষ টাকার যারা আয় 12 লক্ষ টাকা অবধি করে ছাড়। আগে যেটা 7 লক্ষ ছিল এখন সেটা 12 লক্ষ। কিন্তু এছাড়াও বাজেটে কোন কোন দিকগুলোতে ফোকাস করা হয়েছে, কিভাবে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট দিশা দেখাবে, সে বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করছি। দিল্লি থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ মাহাতো। আমরা কথা বলছিলাম যে এই যে 12 লক্ষ টাকার করের ছাড় দেওয়া হয়েছে তাতে কি বাজারে ডিমান্ড বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা কি বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি কি চাঙ্গা হবে? ওকে, অরবিন্দজি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো অরবিন্দজি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? চলুন, অরবিন্দজি এখনো আমাকে শুনতে পাচ্ছেন না। দর্শক বন্ধুরা, বাজেটের নানান দিক রয়েছে। বাজেট ভালো করে পড়াশোনা করার পর এক একজন অর্থনীতিবিদ বলতে পারবেন যে বাজেটের কোন দিকটা ভালো হয়েছে, কোন দিকটা আশানুরূপ হয়নি। তবে প্রধানমন্ত্রী বলছেন ঐতিহাসিক বাজেট।
এখনো অনেকেই বলছেন যে এই বাজেটে তেমন কোনো চমক নেই। বিগত দিনে যে কথাগুলো বলা হয়েছে বা যে আশাগুলো দেখানো হয়েছিল, সেই আশাগুলো এখনো এই বাজেটে তেমন ভাবে কিন্তু ফুটে ওঠেনি। তবে এই বাজেটে যেটা মেইন ফোকাস, আয়করে ছাড় দেওয়া হয়েছে। যারা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তের, যেটা বারবার বলছিল, মধ্যবিত্তের হেসেলে আগুন, মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। মধ্যবিত্তে কিন্তু এই মুহূর্তে 12 লক্ষ টাকা অবধি যারা আয় করছেন বছরে, তাদের কিন্তু এই এবারের বাজেটে যেটা জানানো হলো, অর্থমন্ত্রী যেটা জানিয়েছেন যে এখন থেকে তাদেরকে আর 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদেরকে আয়কর দিতে হবে না, তবে গভর্নমেন্ট জিএসটির মাধ্যমে তাদের থেকে কর নেবে। অরবিন্দ জি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ওকে ওকে, পিসিআর কে বলবো, পিসিআর ইকো হচ্ছে স্টুডিওতে, একটু দেখে নেওয়ার জন্য। অরবিন্দ জি, যেটা জানার চেষ্টা করছিলাম যে হ্যাঁ, আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরবিন্দ, ওকে অরবিন্দ জি, আমরা চেষ্টা করছি। অরবিন্দ জি, যেটা তার ফাঁকে আপনার থেকে জানতে চাইবো যে এই যে 12 লক্ষ টাকা অবধি মধ্যবিত্তের জন্য যে করের ছাড় দেওয়া হলো, তাতে কি বাজারে ডিমান্ড বাড়বে? এখন একটু শোনা যাচ্ছিল? ওকে, বলছি তাহলে কি যেটা বাজারে কি ডিমান্ড বাড়বে? চলুন, এখনো স্পষ্ট উনি শুনতে পাচ্ছেন না আমার কথা। পিসিআর এর কথা শুনতে পাচ্ছেন, কিন্তু স্টুডিওর কথা উনি শুনতে পাচ্ছেন না। দর্শক বন্ধুরা, আমরা বাজেট নিয়ে যখন কথা বলছি, এবারের বাজেটে কি হয়েছে? এবারের বাজেটে অনেকগুলো দিকে কিন্তু ফোকাস করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ফোকাস করা হয়েছে। যেমনটা অরবিন্দ জি বলছিলেন যে এক্সপোর্টের দিকে কিন্তু এবার জোর দেওয়া হয়েছে, এক্সপোর্টে জোর দেওয়া হয়েছে, এবং বাজেটে এমএসএমইর দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আয়করে একটি মেজর চেঞ্জেস আনা হয়েছে। 7 লক্ষ টাকা অবধি যেটা আয়কর ছাড় ছিল, সেটা কিন্তু এবার 12 লক্ষ টাকা করা হয়েছে। এক ধাপে 5 লক্ষ টাকা বাড়িয়ে সেটাকে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা বছরে আয় করেন, তাদের কিন্তু কোনো ধরনের আয়কর দিতে হবে না। অরবিন্দ জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা চেষ্টা করছি অরবিন্দজির সঙ্গে কথা বলার, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অরবিন্দজির সঙ্গে। অরবিন্দ মাহাতো আমাদের সঙ্গে, বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন। বাজেটে বিকশিত ভারত 2047 সালে বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এবং সেই বিকশিত ভারতের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে এই বাজেটে, মনে করছে অনেক অর্থনীতিবিদরা। কিন্তু সবাই কি তাই মনে করছে? চলুন, আমরা এমন কিছু বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করছি আপনাদের সঙ্গে। অরবিন্দ জি আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তবে এক নজরে চলুন আমরা একটু দেখে নিই যে গতবারের বাজেটের তুলনায় এবারের বাজেটে, শিক্ষাগত বাজেটে গতবারের বরাদ্দ ছিল 1,25,638 কোটি টাকা, এবার তা কমে দাঁড়িয়েছে 1,14,54 কোটি টাকায়। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অরবিন্দ জি লাইনে এলে। শিক্ষাগত বাজেটে 1,25,638 কোটি টাকা বরাদ্দ ছিল গত বছর, এবার তা কমে দাঁড়িয়েছে 1,14,54 কোটি টাকায়। অরবিন্দ জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, অরবিন্দ জি এখন শুনতে পাচ্ছেন না। সোশ্যাল ওয়েলফেয়ারে 56,501 কোটি টাকা ছিল এবছর, এবার 46,482 কোটি টাকায় দাঁড়িয়েছে। এবারের বাজেট 46,482 কোটি টাকায়। কৃষি ক্ষেত্রে 1,51,851 কোটি টাকা বরাদ্দ ছিল গত বাজেটে, এবার 1,40,859 কোটি টাকা হয়েছে। ওকে, আমরা এই তিনটে ক্ষেত্রে আমরা দেখলাম বাজেট কমে গেছে। রুরাল ডেভেলপমেন্টে 2,65,000 কোটি টাকা বরাদ্দ ছিল, 1,90,075 কোটি টাকা এবছরের বাজেট বরাদ্দ হয়েছে। এভাবেই কিন্তু বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন সেক্টরে কত টাকা বরাদ্দ হয়েছে বাজেটে এবং কোন কোন দিকগুলোতে ফোকাস হয়েছে আমরা অবশ্যই আলোচনা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আপনারা সঙ্গে থাকুন। আমরা অরবিন্দজির সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করে ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।